আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ওয়ার্ল্ড নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে খুন হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 2 বছরের মাথায় সেন্ট মার্টিনকে আবারও নিজেদের দাবি করছে মিয়ানমার। সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন নির্বাচনে আগাম ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পঙ্গপালে দিশেহারা ইথিওপিয়া, খাদ্য সংকটে লাখ লাখ মানুষ। ঘুষের বিনিময়ে সুদান ইসরায়েল সম্পর্ক করে দিয়েছে আমেরিকা, বলেছে ইরান। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে খুন হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলি মার্কিন ধনকুবের হিশাম শাবানের বরাতে দেশটির গণমাধ্যম হারেজ শনিবার 24 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স, যিনি এমবিএস নামেও পরিচিত, বলেন সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে অনুসরণ করলে ইরান, কাতার এবং সৌদি আরবের সাধারণ মানুষের দ্বারা তিনি খুন হতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় পদপ্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিসের সমর্থনে বুধবার 21 অক্টোবর ফ্লোরিডায় একটি অনলাইন সম্মেলন অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসে বাইডেন ইসরায়েলের নিরাপত্তা এবং সমৃদ্ধি শিরোনামে আয়োজিত সভায় ইসরায়েলি মার্কিন এন্টারটেইনমেন্ট মুঘল হিয়াম শাবান এই মন্তব্য করেন। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পররাষ্ট্রনীতি সৌদি আরবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গেল আগস্টে দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে একমত হয়। গেল মাসে নিজেদের মধ্যকার সম্পর্ক জোরদারে হোয়াইট হাউসে চুক্তিতে সই করেন তারা। 15 সেপ্টেম্বর সই হওয়া চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ড নামে নামকরণ করা হয়েছে। সেই অনুষ্ঠানে যে কয়েকজন ডেমোক্রেট উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাবানও ছিলেন। ব্রুকিংস ইনস্টিটিউটে মধ্যপ্রাচ্য নীতি গবেষণায় গঠিত শাবান সেন্টারের প্রতিষ্ঠাতা হিয়াম শাবান আগামী কয়েক মাসের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সৌদি আরব একমত হতে পারে বলে শুক্রবার আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সুদান রাজি হয়েছে এমন ঘোষণাও দেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কয়েক মাসে তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে একমত হওয়া দেশ সুদান। চলতি মাসের শুরুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, ইসরায়েল ফিলিস্তিন সমঝোতা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। শাবান ডেমোক্রেট দলের দীর্ঘদিনের অর্থ যোগানদাতা। বুধবারের অনুষ্ঠানে জো বাইডেনকে নিয়ে প্রত্যাশা প্রকাশের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর থাকাকালীন ইসরায়েলিদের জন্য নেয়া তার বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন শাবান। বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক ইহুদি মার্কিন ইসরায়েল সম্পর্ক জোরদারে আন্তরিক। তারা জানে জো বাইডেনের শাসনামলে তারা শান্তিতে বসবাস করতে পারবে। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের চুক্তিতে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দল। ধনকুবের শাবান দাবি করেন, আব্রাহাম চুক্তি সয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা খুবই সামান্য। এই চুক্তির জন্য ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনারকে বেশি কৃতিত্ব দেন তিনি। বলেন, পুরো কৃতিত্ব দেওয়া উচিত জেরার্ড কুশনার এবং তার সহযোগী আভি বেরকোভিচকে। তারা সত্যি অসাধারণ পরিশ্রম করেছেন। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের চুক্তিকে ব্যাপকভাবে প্রচার করছেন ট্রাম্প। এই অর্জনকে 3রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কাজে লাগিয়ে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছেন তিনি। ট্রাম্পের অন্যতম ভোট ব্যাংক এভানজেলিক খ্রিস্টানরাও ইসরায়েলকে ব্যাপকভাবে সমর্থন করে। সম্পর্ক স্বাভাবিকের চুক্তির তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের চুক্তিতে ইসরায়েলিদের পিঠে ছুরিকাঘাত বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমে দখলদারিত্ব এবং
অবরুদ্ধ গাজায় অবরোধ জোরদারে আরবদের চুক্তি ইসরায়েলকে উৎসাহিত করবে। এক জরিপে দেখা গেছে আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও আরব দেশগুলোর নাগরিকরা ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোর বিরোধী। অন্যদিকে 2 বছরের মাথায় সেন্ট মার্টিনকে আবারও নিজেদের দাবি করেছে মিয়ানমার। ইউরোপীয় ইউনিয়নের সাইট কোপারনিকাসে দেখানো হচ্ছে বাংলাদেশের সীমানা ও ইকোনমিক জোনের বাইরে অবস্থান এই প্রবাল দ্বীপের। এই কোপারনিকাস সাইটের স্লোগান ইউরোপের চোখে বিশ্ব দর্শন। মানুষের তথ্য জানার অধিকারকে সম্মান দেখানোর কথা বলা হলেও এবার ভুল তথ্য উপস্থাপন করল তারা। বাংলাদেশের সেন্ট মার্টিনকে তারা দেখাচ্ছে মিয়ানমারের ভূমি হিসাবে। এদিকে মিয়ানমার জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সুইজারল্যান্ডের অর্থায়নে তৈরির উদ্যোগ গ্রহণ করা হয় ওয়ান ম্যাপ মিয়ানমার প্রকল্প। গত কয়েক বছর এই সাইটটি সবার জন্য উন্মুক্ত থাকলেও হঠাৎ সেটি অকার্যকর দেখাচ্ছে। বিষয়টি নজরে আসার পর মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ। এর আগে 2018 সালের অক্টোবরেও মিয়ানমার একই কাজ করেছিল। সে সময় রাষ্ট্রদূত উ লুইন ওর হাতে একটি কূটনৈতিক চিঠি ধরিয়ে দেয় বাংলাদেশ, যাতে সেন্ট মার্টিন যে বাংলাদেশের অংশ তার পুঙ্খানুপুঙ্খ প্রমাণ রয়েছে। পাশাপাশি ওই চিঠিতে মিয়ানমারের এমন আপত্তিকর কাজের জবাবও চাওয়া হয়। পরে বাংলাদেশের প্রতিবাদের পর জাতিসংঘে চিঠি দিয়ে ক্ষমা চায় মিয়ানমার। সেন্ট মার্টিন 19 শতকেরও আগ থেকে তৎকালীন ভারতবর্ষ, পরে পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশের অংশ। কখনোই এটি মিয়ানমারের অংশ ছিল না। কোরাল দ্বীপ সেন্ট মার্টিন বা এর সাথে সংলগ্ন ছেড়া দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কোনো অনিষ্পন্ন বিরোধ নেই। বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে যে বিরোধ ছিল সেটি আন্তর্জাতিক আদালতে নিষ্পত্তি হয়ে গেছে কয়েক বছর আগেই। আদালতের রায়ে দুই দেশের সমুদ্র সীমা স্পষ্ট করে টানা হয়েছে। বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড টেকনাফ থেকে 9 কিলোমিটারের মতো দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি স্থানীয়দের কাছে নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ হিসেবে পরিচিত। 250 বছর আগে আরব নাবিকেরা প্রথম এই দ্বীপে বসবাস করেন। তারা এর নাম দেন জাজিরা। ব্রিটিশ শাসনের সময় এর নাম দেওয়া হয় সেন্ট মার্টিন দ্বীপ। প্রায় 5000 বছর আগে টেকনাফের মূল ভূমির অংশ ছিল জায়গাটি, কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায়। এরপর প্রায় 450 বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে। এর 100 বছর উত্তর পাড়া এবং পরবর্তী 100 বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে। ব্রিটিশ শাসনামলে 1900 সালে ভূমি জরিপের সময় এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। সেই সময়টিতে বার্মা ব্রিটিশ শাসনের আওতায় ছিল, কিন্তু তারপরও সেন্ট মার্টিন দ্বীপকে বার্মার অন্তর্ভুক্ত না করে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর আগে 1824 থেকে 1826 সালে ব্রিটিশদের সাথে বর্মা রাজার যে যুদ্ধ হয় তাতে বিতর্কের ইস্যুগুলোর মধ্যে এই দ্বীপের মালিকানাও একটি ছিল। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটারের মতো। এর সাথে সংলগ্ন ছেড়া দ্বীপটির মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে দূরত্ব 8 কিলোমিটার। ভাটির সময় দুটি দ্বীপ এক হলেও জোয়ারের সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। চিকিৎসা নিতে ব্রিটেনে অবস্থান করা নওয়াজ শরীফ সেখান থেকে দেশের রাজনীতিতে বড় প্রভাব সৃষ্টি করেছেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে নওয়াজ শরীফকে ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইমরান খানের সরকার। এজন্য প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলতেও প্রস্তুত পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে নওয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তবে দৃশ্যত সহসায় দেশে ফিরছেন না নওয়াজ। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্রিটিশ সরকার জড়িত হবে না বলে পাকিস্তান কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি 9 দলীয় যে সরকার বিরোধী জোট হয়েছে তাতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কড়া বক্তব্য রাখেন নওয়াজ শরীফ। ইমরান খান বলেছেন, যেহেতু নওয়াজ শরীফকে ব্রিটেন থেকে দেশে আনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তাকে ফেরত পেতে আমরা পূর্ণাঙ্গ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আমি পারি তাহলে বরিস জনসনের সঙ্গে কথা বলবো। উল্লেখ্য, নওয়াজ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য পাকিস্তান সরকার বারবার চেষ্টা করলেও তিনি ব্রিটেনে অবস্থান করায় তা এখনো সম্ভব হয়নি। অন্যদিকে মার্কিন নির্বাচনে আগাম ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 24 অক্টোবর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি আগাম ভোট দেন। আগামী 3রা নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন।
তবে রেকর্ড সংখ্যক মার্কিন নাগরিক এবার আগাম ভোট দিচ্ছেন। এবার সেই কাতারেই যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত নির্বাচনের দিনে ভিড় এড়াতেই করোনা ভাইরাস মহামারীর মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের 10 দিন আগেই আগাম ভোট দিয়েছেন দেশটির 5 কোটিরও বেশি নাগরিক। গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা। শুক্রবার 23 অক্টোবর পর্যন্ত ব্যালটে সিল মেরেছেন ইতোমধ্যে 5 কোটি 35 লাখের বেশি ভোটার। এদিকে পঙ্গপালে দিশেহারা ইথিওপিয়া, খাদ্য সংকটে লাখ লাখ মানুষ। আফ্রিকা মহাদেশের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র ইথিওপিয়া খাদ্য সংকট আর দারিদ্র্য এই অঞ্চলের নিত্যদিনের সঙ্গী। নতুন করে যুক্ত হয়েছে পঙ্গপাল আতঙ্ক। ফসল খেয়ে ফেলা এই পোকার পাল ভয়াবহভাবে হানা দিয়েছে ইথিওপিয়ায়। গেল 25 বছরের মধ্যে চলতি বছরই পূর্ব ইউরোপে সবচেয়ে বিপজ্জনক অবস্থায় চলে গেছে পঙ্গপালের আক্রমণ। জানুয়ারি থেকে অন্তত 2 লাখ হেক্টর ফসলি জমি নষ্ট করেছে এই ফসল খেকু পোকা। করোনা মহামারীতে বিপর্যস্ত দেশের মানুষ এরই মধ্যে খাদ্য নিরাপত্তায় ভুগছে। স্থানীয় এক কৃষক জানায়, 6 হেক্টর জমিতে ফসল বুনছিলাম, পঙ্গপাল সব খেয়ে ফেলেছে। 9টা বাচ্চাকে খাওয়ানোর মতো খাবার আমার কাছে নেই। সরকার যদি কিছু না করে আমাদের আর বাঁচার পথ নেই। বাচ্চাদের খাওয়াতে পারছি না ঠিক মতো, করোনার কারণে স্কুলেও যেতে দিতে পারছি না। ভবিষ্যৎ কি ওদের? আরেক কৃষক বলেন, হাসপাতালে গিয়েছি, স্ত্রীর বাচ্চা হবে তাই। সেখান থেকে শুনলাম আমার 5 হেক্টর জমিতে চাষ করা সবজি পঙ্গপাল মাত্র 3 দিনে শেষ করে ফেলেছে। 6টা বাচ্চা আমার, কি খাওয়াবো ওদের? পঙ্গপাল নিয়ন্ত্রণে কাজ করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কাজ করছে ইথিওপিয়ার সরকারও, কিন্তু কোনো পদক্ষেপেই যথেষ্ট হচ্ছে না এই পোকার আক্রমণ নিয়ন্ত্রণ আনতে। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন জানায়, সরকারের সাথে মিলিয়ে কাজ করছি আমরা। এক সপ্তাহে 2টি বিমান এনেছি, সেগুলো কীটনাশক স্প্রে করেছে। 100টা আলাদা আলাদা টিম কাজ করছে এই পোকা নিয়ন্ত্রণ আনতে। এই সপ্তাহে আর আগামী সপ্তাহে আরও একটি বিমান ও একটি হেলিকপ্টার আসবে। দেশটির পঙ্গপাল নিয়ন্ত্রণ সংস্থা বলছে, এই অঞ্চলে পঙ্গপাল নিয়ন্ত্রণে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইথিওপিয়াতে আমরা সরকারের সাথেই কাজ করছি। 1 বর্গ কিলোমিটারে অবস্থান করা পঙ্গপালের ঝাঁক একদিনে 45,000 মানুষের খাবার খেতে পারে। অতিরিক্ত বৃষ্টি আর বন্যার কারণেই ইথিওপিয়ায় পঙ্গপালের আক্রমণ এমন ভয়াবহ হয়েছে। পতঙ্গ গবেষকরা বলছে, 2021 সালে ইথিওপিয়ার পাশাপাশি কেনিয়ায় হানা দেবে পঙ্গপালের ঝাঁক। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলছে, ঘুষ খেয়ে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছে। মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে সুদানকে মুক্ত করার জন্য মার্কিন সরকার এই ঘুষ নিয়েছে। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে দেওয়া এক পোস্টে একথা বলেছে। পোস্টে বলা হয়, যথেষ্ট পরিমাণে ঘুষ দিন, ফিলিস্তিনের বিরুদ্ধে সব রকমের অত্যাচার ও অন্যায়ের বিষয়ে চোখ বন্ধ করে রাখুন, তাহলে আপনি কথিত সন্ত্রাসীরা তালিকা থেকে মুক্ত হয়ে যাবেন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে সম্পর্ক স্বাভাবিক করার পথে ইসরায়েল এবং সুদান অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক ও দেশটির সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিকনফারেন্সের মাধ্যমে আলোচনা করার পর ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির কথা ঘোষণা করেন। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের আন্তর্জাতিক খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।